আমরা সুস্থ অক্ষতভাবে ফেরত আসছি। বড় একটা বিপদ কাটিয়ে পরিবারের কাছে ফিরছি। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। ৬৪ দিন পর স্বজনদের কাছে পেয়ে জলদস্যু মুক্ত ২৩ নাবিকের অশ্রুসিক্ত হাসি। চট্টগ্রামে ফুল দিয়ে বরণ। লিফটে আজকে রোগী মৃত্যু, উল্টো ভুক্তভোগীদের ওপরেই দায় চাপালো হাসপাতাল কর্তৃপক্ষ। গাফিলতি ঢাকতে কাগজপত্র কেড়ে নিয়ে ধরিয়ে দেয় ডেথ সার্টিফিকেট, দাবি পরিবারের। এবং শিল্পাঞ্চল ছাড়া কোথাও শিল্প প্রতিষ্ঠান নির্মাণে গ্যাস বিদ্যুৎ সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত। ঋণ পেতে লাগবে সেবা সংস্থার ছাড়পত্র। বাধাগ্রস্ত হবে বিকাশ, বলছেন ব্যবসায়ীরা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। ৬৪ দিন পর স্বজনদের কাছে ফিরলেন জলদস্যুর হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। বিকেলে কুতুবদিয়া থেকে তাদের বহনকারী এমভি জাহান মনি চট্টগ্রাম বন্দরে ভিড়লে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ক্যাপ্টেন সহ একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। সাক্ষরচেপের ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি ২৩ নাবিক অবশেষে স্বজনদের মাঝে ফিরে গেছেন। ২ মাসের বেশি সময় জিম্মি দশা এবং সাগরে অবস্থানের পর মঙ্গলবার বিকেলে তাদের বহনকারী লাইটারি জাহাজটি ফেরে এনসিটি 1-এ। সেখানে তাদের বরণ করে নেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল। এর আগে এই লাইটারের জাহাজটির অবস্থান ছিল চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্কারেজে। সেখান থেকে চট্টগ্রাম বন্দরের পাইলট কামরুল আলম সেই জাহাজটিকে চালিয়ে এনসিটি 1-এ নিয়ে আসেন। এই সময় চট্টগ্রাম বন্দরের 2টি টাগবোট কান্ডারি 3 এবং কান্ডারি 4 এই জাহাজটিকে এসকর্ট দেয়। মূলত এই জিম্মি মুক্তিদশা থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিককে নায়কোচিত ও বিরোচিত সম্বোধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা সুস্থ অক্ষতভাবে ফেরত আসছি। তো আমরা সবাই স্ট্রং ছিলাম মেন্টালি। না আমাদের নির্যাতন ইনশাল্লাহ, হ্যাঁ এটাই উপর আল্লাহ। 2 কাঁধ থেকে পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে। আজকে আমরা ঘুমাতে পারবো। আর সে কারণে এই সম্বর্ধনার আয়োজন এমনটি বলেছেন সিটি মেয়র, বলেছেন বন্দর চেয়ারম্যান। বন্দরের যারা কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি তাদের জন্য আনন্দের বিষয়, আমার মনে হয় সারা দেশবাসীর জন্য একটা আনন্দের বিষয়। আজকে দীর্ঘ 2 মাস পরে আমাদের বর্তমান সরকারের অত্যন্ত দূরদর্শিতার জন্য এবং সাহসিকতার পদক্ষেপের জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরিয়ে পেয়েছি। অপরদিকে স্বজনদের কাছে ফিরতে পেরে নাবিকরাও ছিলেন উচ্ছ্বসিত। তারা যখন বন্দর দেখে ফিরছিলেন তখন জাহাজের ডকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সাধারণ মানুষ এবং উৎসুক জনতাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। আমরা অনেক আনন্দিত এবং সবাই অনেক খুশি যে পরিবারের কাছে আমরা ফিরতে পারবো। দেশবাসী আমাদের জন্য দোয়া করছে, আমরা খুবই সবার জন্য সবার কাছে খুবই কৃতজ্ঞ। আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা মুক্ত হয়ে আসতে পারছি। সবাইকে ধন্যবাদ। যখন জাহাজটি বন্দরের এনসিটিতে ভিড়ে তখন ছিল বন্দরের শত শত কর্মকর্তা কর্মচারী এবং তাদের স্বজনরাও এখানে উচ্ছ্বাস প্রকাশ করে। চলতি বছরের 12ই মার্চ মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ ফিরছিল দুবাইয়ের হামরিয়া বন্দরে। সোমালিয়ান উপকূল থেকে অন্তত 1500 নটিক্যাল মাইল দূরে এসে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ান উপকূলে নিয়ে যায়। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া 23 নাবিক ফিরে গেলেন স্বজনদের কাছে, নিয়ে গেলেন কিছু দুঃসহ স্মৃতি, যে স্মৃতি তাদের দাঁড়িয়ে বেড়াবে সারা জীবন। 1 মাস তারা জিম্মি ছিলেন সোমালিয়ান জলদস্যুদের কাছে এবং জিম্মি ছিলেন সশস্ত্র অবস্থা এবং অস্ত্রের মুখে। একই যে জাহাজের মধ্যে আবার বহন করছিলেন 55,000 মেট্রিক টন কয়লা। একে তো সোমালিয়ান উপকূলের উত্তপ্ত আবহাওয়া, তার মাঝে আবার এই কয়লা বিপজ্জনক, আবার সেই সাথে রয়েছেন জলদস্যুরা সশস্ত্র অবস্থায়। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারত, কিন্তু সব অবশেষে তারা জীবন পেয়েছে
মুক্তিপণের মাধ্যমে মুক্তি পেয়েছে, সে মুক্তি পেয়ে তারা পণ্য খালাস করেছে দুবাই বন্দরে। এরপর তারা ফিরে এসেছে আজকে চট্টগ্রাম বন্দরে। তাদেরকে নায়কোচিত বিরোচিত সম্বোধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দাবি, এই নাবিকরা যে একটি মাস জিম্মি দশা ছিলেন, তাদের যে মনোবল চাঙ্গা ছিল, এটি আসলে অনুকরণীয় হয়ে থাকবে। অন্যান্য নাবিকরাও যেন সেটা অনুসরণ করতে পারে। দুঃসময়ে কীভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায়, কতটা মনোবল চাঙ্গা রাখতে হবে, সেটা অনুকরণীয় করে রাখার জন্য মূলত আজকে চট্টগ্রাম বন্দরে তাদেরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেখানে উপস্থিত ছিলেন সিটি মেয়র রাজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ইয়ারেট পেলা এম সোহায়েল, ছিলেন KSRM এর উপমহাব্যবস্থাপক সরোয়ার জাহান রাহাত এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। শত শত বন্দর শ্রমিক তাদেরকে সংবর্ধনা দিয়েছে, তাদেরকে উৎসাহ দিয়েছে। শ্রমিকেরা বলেছে তারা আজকে স্বজনদের কাছে ফিরে যাবে। গত চলতি বছরের 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়েছিলেন এই 23 নাবিক এবং বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ। সোমালিয়ান উপকূল থেকে অন্তত 1500 মাইল দূরে এসে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করেছিল এবং তারা মুক্তিপণ দাবি করেছিল। সবশেষ পর্যায়ে চলতি বছরের 13 এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের কাছে একটি প্লেনে করে $3 ভর্তি ব্যাগ দেওয়া হয়। সেই ব্যাগ বুঝে পাওয়ার পর 13 এপ্রিল রাতে সোমালিয়ান উপকূল থেকে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহকে তারা মুক্ত করে দেয়। এরপর জাহাজের ক্যাপ্টেন যিনি ছিলেন আব্দুর রশিদ, তিনি এই জাহাজ চালিয়ে আবার নাবিকদেরকে নিয়ে তিনি দুবাই হামরিয়া বন্দরে আসেন। সেখানে তার কাছে থাকা কয়লা খালাস করেন। এরপর তিনি আবার চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে আসার জন্য 56,000 মেট্রিক টন তিনি সোডা অর্থাৎ যে চুনামাটি নিয়ে আসেন, সেটি গতকালকে চট্টগ্রাম বন্দরের কুতুব দিয়ে রাখা হয়েছে। আজকে চট্টগ্রাম বন্দর NCT তাদের সংবর্ধনা দিয়েছে, তারা তাদের স্বজনদের কাছে ফিরে গেছেন। তাদের যে আজকে তারা ঈদের আনন্দ হিসেবে উদযাপন করবেন এমনটি আমাদের বলছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়া 23 নাবিক তাদের স্বজনদের কাছে ফিরে গেছে কিছু দুঃসহ স্মৃতি নিয়ে, যে স্মৃতি তাদেরকে তাড়িয়ে বেড়াবে সারা জীবন, তার সর্বশেষ। জলদস্যু মুক্ত 23 নাবিকের দেশে ফেরার খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে। বাংলার সময় আরও থাকছে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের জমজমাট প্রচারণা। পঞ্চগড়ে ভোটের মাঠে বিএনপির 5 নেতা। লালমনিরহাটে চাচা ভাতিজার লড়াই। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ RFL থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। কয়েকদিন বন্ধ থাকার পর ফের মিয়ানমার সীমান্তে উত্তেজনা। রাখাইন রাজ্যে গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ। নাফ নদীতে জেলেদের মাছ ধরা ব্যাহত। আতঙ্কে বাসিন্দারা। এমতাবস্থায় সতর্ক থাকার পাশাপাশি বিজিবি কোস্টগার্ডের টহল জোরদার। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিবির 138 জনকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সীমান্তের নাফ নদীতে টহল দিচ্ছে উপকূলরক্ষী বাহিনী, কোস্টগার্ড। নাফ নদীর জলসীমার ওপারে মিয়ানমার। সীমান্তের অন্তত 3 কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে চলছে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ। সীমান্তের বাসিন্দারা জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টেকনাফের নীলা, সাবরাং ও শাহপুরের দ্বীপ সহ কয়েকটি এলাকায় নাফ নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ হচ্ছে। এতে আতঙ্কে স্থানীয়রা। গোলাগুলি করার জড়িয়ে আর তো বেশি বই লাগে, ডর লাগে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, মিয়ানমারের গোলাগুলির কারণে ক্ষেত কামারে যেতে পারছেন না কৃষকরা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে নতুন করে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেনা ও বিজিবির 138 জন সদস্য। দ্রুত স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাতে পারবো বলে আমরা আশা করছি। মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সজাগ রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুরে হাসপাতালের লিফটে আজকে রোগী মৃত্যুর ঘটনায় ভুক্তভোগীদের উপরই দায় চাপালো হাসপাতাল কর্তৃপক্ষ। ভেতরে ধাক্কাধাক্কি করায় লিফটের দরজার নিরাপত্তা ব্যবস্থা কাজ করেনি উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠিও দিয়েছে তারা। এদিকে রোগী স্বজনদের অভিযোগ, নিজেদের গাফিলতি ঢাকতে কাগজপত্র কেড়ে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ধরিয়ে দেয় ডেথ সার্টিফিকেট। গাজীপুরে হাসপাতালে লিফটে আটকে পড়ে রোগী মৃত্যুর ঘটনায় স্বজনদের উপরই দায় চাপিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও গণপূর্ত বিভাগ। উল্লেখ করা হয়, আটকে পড়াদের ধাক্কাধাক্কিতে কাজ করেনি লিফটের নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে মৃত্যুর পর থেকে নির্ঘুম রাত কাটছে নিহতের স্বজনদের। মায়ের সঙ্গে লিফটে আটকা পড়া সন্তানরা বলছেন, হাসপাতালের অব্যবস্থাপনা ও গাফিলতি ধামাচাপা দিতেই উঠে পড়ে লেগেছে কর্তৃপক্ষ। আমাদের কাছে আসে নাই, তারা নিজেদের মতো তদন্ত করছে, নিজেরাই রিপোর্ট দিছে। ভর্তির কাগজ, প্রেসক্রিপশন, তারপরে ইসিজির কাগজ, এগুলি সব রেখে দিচ্ছে। তারপরে যে রেফার করছে যে 11 তলা থেকে 4 তলায়, এই সব কাগজ তারা রেখে দিচ্ছে। গত 12 মে কালীগঞ্জের স্কুল শিক্ষক শারফুদ্দিনের স্ত্রী মমতাজ বেগমকে বুকের ব্যথার কারণে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে হৃদরোগ বিভাগে নেয়ার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। আটকা পড়ে মুমূর্ষু অবস্থায় মারা যান মমতাজ। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। রংপুর অঞ্চল সহ দেশের বিভিন্ন উপজেলায় তৃতীয় দফায় জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। ভোটের আরেক সপ্তাহ বাকি থাকায় ব্যস্ত প্রার্থী সমর্থকরা। এক সপ্তাহ পরই উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। দিনরাত এক করে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা জয় নিশ্চিতে নানা কৌশলে আশ্বস্ত করছেন ভোটারদের। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগে এখন ভোটের আমেজ। দলীয় নির্দেশনা উপেক্ষা করে পঞ্চগড়ের 2 উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন বিএনপি নেতা। আর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ভাই ও ছেলে। আমরা এবার এমন একজনকে প্রার্থীকে বেছে নেব যিনি আমাদের জন্য কাজ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো যে বাংলাদেশের যে 300 এমপি আছে, মন্ত্রী আছে, তারা যেন ঢাকা সার্কেলের বাইরে যেন আসতে পারে না এবং তাদের মোবাইলগুলো ট্র্যাকিং এর অবস্থা গোয়েন্দা বাহিনীর মধ্যে ট্র্যাকিং এর অবস্থায় রাখুক। জানা নেই যে নির্দেশটা কিভাবে আসছে, আমি তো নির্দেশনা পাইনি, দলীয় পক্ষ থেকে আমার কাছে কোনো নির্দেশনা আসেনি। এদিকে পটুয়াখালীতেও উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনে দলীয় প্রতীক না থাকা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সকলে। আমাদের কাজ করবে যারা ভালো, তাদেরকে আমরা ভোট দেব। দ্বিতীয় ধাপে আগামী 21 মে ভোটযুদ্ধে অংশ নেবে 160 উপজেলার প্রার্থী সমর্থকরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ইকোনমিক জোন কিংবা সরকার নির্ধারিত শিল্পাঞ্চল ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে সেবা সংস্থার ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক উল্লেখ করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এমন কঠোর সিদ্ধান্ত দেশের শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করবে বলে মত ব্যবসায়ীদের। সাকচ্চপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। এমনিতেই দীর্ঘদিন ধরে গ্যাস এবং বিদ্যুৎ সংকটে ভুগছিলেন দেশের শিল্প উদ্যোক্তারা। বছরের পর বছর অপেক্ষা করেও মিলছিল না নতুন শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ। এর মাঝে ভূমি ও জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়নে নতুন গ্যাস এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিল্প কারখানায় ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ এবং গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করে 25 এপ্রিল সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। অবশ্য এর আগে 8 এপ্রিল সব ধরনের তফসিলি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে জারি করা বাংলাদেশ ব্যাংকের অপর একটি সার্কুলারে ইকোনমিক জোন বা সরকার নির্ধারিত শিল্প এলাকা ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে যে সমস্ত এলাকায় নিষেধ করা হয়েছে নতুন কোনো গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়ার, আমরা সেটা মেনে আমরা নতুন কোনো সংযোগ আর বিদ্যুৎ সংযোগ দেব না। নতুন কারখানা স্থাপনে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ইকোনমিক জোনগুলোকে গুরুত্ব দেওয়া হলো, সেখানে রয়ে গেছে নানা জটিলতা। প্রজ্ঞাপনটি জারি করার এখনই সময় রাইট টাইম কিনা এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করতে পারি। সংযোগ পায় বা না পায়, ডিমান্ডের টাকাটা কিন্তু দিয়ে দিতে হয়। তো যারা ইনভেস্ট করে ফেলেছে তাদের জন্য বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন। ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তাদের সাথে আলোচনা ছাড়াই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিল, তা বাস্তবায়নে আরও সময় নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। বিপদ আসবে যে ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কিন্তু কর্মসংস্থানও বাড়বে না। সরকার ইতিমধ্যে সারা দেশে 100টির বেশি ইকোনমিক জোন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে বরাদ্দও দিয়েছে। আগামীতে কলকারখানা গড়ার ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য নতুন যে নিয়ম করা হয়েছে তাতে নতুন করে আর কোনো শিল্পাঞ্চল গড়ে উঠবে না, কর্মসংস্থান হবে না, লাখ লাখ বেকারের এমনটি শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।
মৌসুমের শুরুতে ঝড় বৃষ্টি আর তাপপ্রবাহের কারণে রংপুরে এবার হাড়িভাঙা আমের ফলন গেলবারের তুলনায় অর্ধেকে নেমে আসতে পারে। বাগান মালিকরা বলছেন অতিরিক্ত সূর্যের তাপে ঝরে পড়ছে গুটি, পরিচর্যাতেও খুব একটা কাজ হচ্ছে না। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের আমবাগান মালিক হোসেন মিয়া ঝড় বৃষ্টি আর অতিরিক্ত খরায় 9 বিঘার বাগানের মধ্যে 5 বিঘারই আমের গুটি ঝরে পড়েছে। এখন বাকি 4 বিঘার আম রক্ষায় যুদ্ধে নেমেছেন তিনি। ঝড় বৃষ্টিটা হয়ে গেছে, ওই পানিটা আমাদের খারাপ ছিল, পানিটার জন্য আমাদের আমগুলো সব ঝরে গেছে। এখন বাকি যেটা আছে আল্লাহ সেটা আমরা টিকে রাখার জন্য এখন একটু পানি স্প্রে করতেছি। এমন অবস্থা জেলার বেশিরভাগ বাগানেরই। বাগান মালিকরা বলছেন পর্যাপ্ত সেচ ও বালাইনাশক স্প্রে করেও গাছে গুটি ধরে রাখা যাচ্ছে না। এবারে মুকুল যেভাবে ছিল সেই তুলনায় আমের ফলন নেই। এখন যেটুকু আছে এটুকুই সেবা যত্ন করতে হবে। কিছুদিন আগে একটা বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মোল্ডে ঝরে গেছি। যে জায়গায় 3 মণ আম হবে সে জায়গায় 2 মণ 1 মণ হচ্ছে না। শুরুতেই ঝড় বৃষ্টি, পরে টানা তাপপ্রবাহে আমের গুটি কিছুটা কম হলেও ফলন ঠিক রাখতে নিয়মিত পরিচর্যার পাশাপাশি সেচের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনেক কৃষকই আমাদের যে পরামর্শ অনুসারে কাজ করছে। আমরা প্রত্যাশা করি যে আমরা এবারও আমের একটি ভালো ফলন পাবো। কৃষি বিভাগের আশা জেলার 3,335 হেক্টর জমির বাগানে প্রায় 30,000 মেট্রিক টন হাড়িভাঙা আম উৎপাদন হবে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমরা সুস্থ অক্ষতভাবে ফেরত এসেছি। বড় একটা বিপদ কাটিয়ে পরিবারের কাছে ফিরছি। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে পেয়ে জলদস্যুমুক্ত 23 নাবিকের অশ্রুসিক্ত হাসি। চট্টগ্রামে ফুল দিয়ে বরণ। এ ছিল বাংলার সময় এখনকার আয়োজন। এরপর সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।